জানালার বাইরে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, যদি সত্যি আমার জন্য আপনি নতুন একটা জীবন লিখে থাকেন, তাহলে আমাকে এমন মানুষ বানিয়েন যে কিনা আর কখনো কারো বিশ্বাস হারাবে না। সেদিনের পর থেকে আমার জীবনে একের পর এক নতুন অধ্যায় শুরু হতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, অফিসের দায়িত্ব, তিনটাকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে লাগলাম। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কখন যে 4টি বছর কেটে গেল টেরই পেলাম না। আজ আমি আর সেই ভেঙে পড়া অসহায় ছেলেটা নই যে একদিন অপবাদ নিয়ে শহর ছেড়ে এসেছিল। অনার্স শেষ করেছি। এই 4 বছরের কোম্পানির অসংখ্য গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছি। কয়েকটি বড় আর্থিক ক্ষতির হাত থেকেও কোম্পানিকে বাঁচিয়েছি। আজ কোম্পানি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মতামত জানতে চায়, কিন্তু এত কিছুর পরেও আমার ভেতরের মানুষটা বদলায়নি। আমি এখনো অফিসে সবার আগে পৌঁছাই, এখনো নিজের কাজ শেষ করে অন্যদের সাহায্য করি। কারণ আমি জানি পদবী মানুষকে বড় করে না, চরিত্রই মানুষকে বড় করে। ওদিকে আঙ্কেলের শরীর আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। ডাক্তার তাকে অফিসে যাওয়ার জন্য একদম নিষেধ করেছেন। তাই তিনি বাসায় বসেই অনলাইনে কোম্পানির প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ পর্যবেক্ষণ করেন। একদিন বোর্ড মিটিং শেষে একজন পরিচালক হেসে বললেন, স্যার, আপনি এখন নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন। আঙ্কেল একটু মৃদু হেসে বললেন, কেন? লোকটি উত্তর দিল, কারণ আমাদের সাজিদ আছে। আঙ্কেল কিছুই বললেন না, শুধু চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এদিকে আন্টি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করেন। আমার ফিরতে একটু দেরি হলেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, বাবা কোথায় আছো? আমি হেসে বলি, রাস্তায় আছি। একদিন আমি ভুল করে বলে ফেললাম, রাস্তায় আছি আম্মু। আম্মু শব্দটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে আর বদলাইনি। আন্টির চোখ ভিজে উঠছিল। তিনি শুধু বলেছিলেন, কি বললা, আবার বলো তো। আমি লজ্জা পেয়ে আবার বলেছিলাম, আম্মু। সেদিন তিনি আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিলেন। এদিকে অফিসে অনেক কিছু বদলে গেছে। যে কিয়ান একসময় আমার সাফল্যে বিরক্ত হতো, আজ সেও আমাকে সম্মান করে। একদিন দুপুরে ক্যান্টিনে বসে কিয়ান নিজেই বলল, মিস্টার সাজিদ। আমি তাকালাম। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রথম দিকে আপনাকে ভুল বুঝেছিলাম। আমি হেসে বললাম, মানুষকে বুঝতে সময় লাগে। সে হাত বাড়িয়ে দিয়ে বলল, বন্ধু। আমি মুচকি হেসে হাতটা ধরলাম, বললাম, ওকে। কিন্তু সবকিছু এত সুন্দর হলেও আমার জীবনের একটা জায়গা আজও অন্ধকারে ঢাকা। কখনো কখনো গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ করে একটা নাম মনে পড়ে যায়, পরি। 4 বছর হয়ে গেছে তাকে আমি ঘৃণা করতে শিখে গিয়েছি, কিন্তু কখনো ভুলতে পারিনি। যে মানুষটা একদিন আমার পৃথিবী ছিল, আজও তাকে মনে পড়ে। আর তখনই বুকের ভিতরটা প্রচন্ড ব্যথা করে ওঠে। ওদিকে পরের জীবনও থেমে নেই। এই 4 বছরে অসংখ্য বিয়ের প্রস্তাব এসেছে। তার বাবা তাকে অনেক বুঝিয়েছেন। মাও কান্না করে করে বলেছেন, মা, জীবনটা আর এভাবে নষ্ট করিস না। কিন্তু প্রতিবারই পরি একটাই উত্তর দিয়েছে, আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু সে কখনো কাউকে বলেনি কেন সে বিয়ে করতে চায় না। প্রতি বছর আমার জন্মদিনে সে চুপচাপ কেক কাটে। সে মনে মনে ভাবতো, যে মানুষটাকে সে ঘৃণা করে তাকে মনে করা উচিত নয়, কিন্তু তার হৃদয় সেটা মানতে পারে না। অন্যদিকে অর্পিতার জীবনটাও যেন জীবন্ত এক দুঃস্বপ্ন। প্রতিদিন ঘুম ভাঙে আতঙ্ক নিয়ে। রাতে ঘুমাতে গেলে সাজিদের অসহায় মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। সে নিজেকে প্রশ্ন করে, একজন নির্দোষ মানুষের জীবন আমি শেষ করে দিয়েছি। আল্লাহ কি কোনোদিন আমাকে ক্ষমা করবেন? কিন্তু সে তখনও জানতো না, খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে চলছে যেটা তাকে বাধ্য করবে 4 বছর ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা সত্যটা পৃথিবীর সামনে বলে দিতে। তবে সেই ঘটনার আগেই আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সেদিন বিকেলে অফিসের কাজ শেষ করে নিজের কেবিনে বসে কিছু ফাইল দেখছিলাম। ঠিক তখনই দরজায় নক পড়লো। বললাম, ভিতরে আসুন। দরজা খুলে আফরিন ভিতরে ঢুকলো। আজ তাকে অন্য দিনের চেয়ে একটু বেশি অস্থির লাগছিল। আমি হেসে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কোনো সমস্যা? সে মাথা নেড়ে বলল, না, আপনার সঙ্গে একটু ব্যক্তিগত কথা ছিল। আমি ফাইলটা বন্ধ করে বললাম, ঠিক আছে বলুন। আফরিন কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল কথাগুলো বলতে তার ভীষণ কষ্ট হচ্ছে। অবশেষে সে গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, মিস্টার সাজিদ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। যদিও আফরিন আমার চেয়ে 1 বছরের বড় ছিল। যাই হোক, পুরো রুমটা যেন কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আফরিন আবার বলল, আমি জানি এই কথাটা হয়তো আমার বলা উচিত হয়নি, কিন্তু আর না বলে থাকতে পারছিলাম না। 4 বছর ধরে আপনার সঙ্গে কাজ করছি। আপনার সততা, আপনার ব্যবহার, আপনার চরিত্র, সবকিছু মিলিয়ে আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। তার কণ্ঠ কেঁপে উঠল। সে বলল, আপনি চাইলে আজকের পর আমি বিষয়টা আর তুলব না, শুধু আপনার উত্তরটা জানতে চাই। আমি ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর ধীরে ধীরে বললাম, আফরিন, আপনি সত্যি খুব ভালো মনের একজন মানুষ। যে আপনাকে জীবনসঙ্গী হিসেবে পাবে সে সত্যি অনেক ভাগ্যবান হবে। আফরিন মৃদু হেসে বলল, কিন্তু সেই মানুষটা আপনি নন, তাই তো?
আমি চোখ বন্ধ করে আসতে বললাম, হ্যাঁ। তার চোখে জল চলে আসলো, তবুও সে নিজেকে সামলে জিজ্ঞেস করলো, কেন? আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? আমি কয়েক মুহূর্ত চুপ থেকে বললাম, ভালোবাসি, আজও ভালোবাসি। আফরিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে এখন অনেক অভিযোগ জড়িয়ে আছে, অনেক অভিমান, অনেক ভাঙা বিশ্বাস। সে আস্তে করে বলল, আমি কি জানতে পারি? আমি চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেললাম। তারপর জীবনে প্রথমবার অফিসের কাউকে আমার অতীতের পুরো গল্প বললাম। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, পরের সঙ্গে পরিচয়, ভালোবাসা, রেজওয়ানের ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ, বাড়ি থেকে বের করে দেওয়া, সবকিছু। সব শুনে আফরিনের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। এত কিছু আপনি একা সহ্য করেছেন কিভাবে? আমি মৃদু হেসে বললাম, মানুষ চাইলে সবকিছুই সহ্য করতে পারে, আর শুধু বিশ্বাস ভাঙার কষ্টটা পুরোপুরি কখনোই ভুলতে পারে না। আফরিন অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আজ আমি আপনাকে আর কিছুই বলবো না, শুধু একটা কথা বলবো। আমি তার দিকে তাকালাম। সে মৃদু হেসে বলল, আমি হয়তো আপনাকে কখনোই পাবো না, কিন্তু আপনার প্রতি আজ আমার সম্মান 1000 গুণ বেড়ে গেল। আমি চাই একদিন আপনি যেন আবার মন খুলে হাসতে পারেন। আমি সবসময় আপনার পাশে থাকতে চাই। এই বলে আফরিন ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। আজ একজন মানুষের ভালোবাসা ফিরিয়ে দিলেও সে আমার বিরুদ্ধে নয়, আমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে চলে গেল। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে রিজওয়ান তালুকদার আরেকটি নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করার জন্য নতুন করে জাল বিছাতে শুরু করলো। আর সেই ঘটনাটাই 4 বছর ধরে নীরব থাকা অর্পিতার বিবেককে শেষবারের মতো নাড়া দিতে চলছে। রাত তখন প্রায় 9:30। অর্পিতা নিজের ঘরে বসেছিল। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা পাঠিয়েছিল রিজওয়ান, কাল সকাল 10টায় ক্যাফেতে আসবে, জরুরি কাজ আছে। মেসেজটা পড়তে অর্পিতার বুক ধক করে উঠল। 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে সে 1000 বার চেয়েছে রিজওয়ানের থেকে দূরে থাকতে, কিন্তু রিজওয়ান যখনই বুঝতে পেরেছে অর্পিতা দূরে সরে যেতে চাইছে, ঠিক তখনই সাজিদের ঘটনার কথা মনে করিয়ে অর্পিতাকে ভয় দেখিয়েছে। যদিও অর্পিতার বাবা আর বেঁচে নেই, 6 মাস আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু বাবার মৃত্যুর পরেও অর্পিতার ভয়টা যায়নি, কারণ সে জানতো রিজওয়ান মানুষটা শুধু ক্ষমতাবান নয়, ভয়ঙ্কর। পরদিন ক্যাফের এক কোণে বসেছিল অর্পিতা। কিছুক্ষণ পরে রিজওয়ান আসলো। তার মুখে সেই পুরনো আত্মবিশ্বাসী হাসি। বলল, কেমন আছো? অর্পিতা কোনো উত্তর দিল না। রিজওয়ান টেবিলের উপর একটি খাম রাখলো। নতুন কাজ। অর্পিতা কাপা গলায় বলল, আমি আর কোনো কাজ করব না। রিজওয়ান হেসে বলল, কাজটা না শোনাই না বলে দিলে? অর্পিতা বলল, রিজওয়ান, আমাকে দয়া করে এবার মুক্তি দাও। রিজওয়ান ঠান্ডা গলায় বলল, আমি এত সহজে কাউকেই ছাড়ি না। সে খামটা খুলে একটা ছবি বের করলো, একটা মেয়ের ছবি, মুখ ভর্তি হাসি। রিজওয়ান ছবিটা অর্পিতার দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে একটু ফাঁদে ফেলতে হবে। অর্পিতার হাত কেঁপে উঠলো। সে অবাক হয়ে বলল, রিজওয়ান, তুমি আবার? রিজওয়ান পাত্তাই দিল না। সে শুধু বলল, হ্যাঁ, তুমি শুধু আগের মতোই কাজটা করে দিবে, আর কিছুই দরকার নেই। অর্পিতা বলল, না, আমি আর কোনো নির্দোষ মানুষের জীবন নষ্ট করব না। ক্যাফের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রিজওয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রিজওয়ান আস্তে করে হেসে বলল, মনে আছে তো সাজিদের জীবন কে নষ্ট করেছিল? সাজিদের কথা শুনেই অর্পিতার পুরো শরীর কেঁপে উঠল। রিজওয়ান বলল, তুমি। আর আজকে যদি আমার কথা না শোনো, হ্যাঁ, তাহলে যে কি হবে তুমি নিজেও জানো। অর্পিতা অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল সাজিদের সেই অসহায় মুখ, বিশ্ববিদ্যালয়ের সবার ঘৃণার দৃষ্টি, আর তারপর সেই নতুন মেয়েটার হাসি মাখা ছবিটা। হঠাৎ তার মনে হলো 4 বছর আগে সে নিজের বাবাকে বাঁচাতে একজন নির্দোষ মানুষের জীবন ধ্বংস করেছিল। আজ যদি সে আবার চুপ থাকে, তাহলে আরেকটা মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। সেদিন রাতে অর্পিতা একটু ঘুমাতে পারল না। ফজরের আজান শুনতেই সে অজু করে নামাজ পড়ল। নামাজে অনেকক্ষণ সিজদায় পড়ে কান্না করতে লাগলো। সে বলতেছিল, হে আল্লাহ, আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন আপনি, কিন্তু আরেকটা মানুষের জীবন আমার জন্য নষ্ট হতে দিবেন না। কান্না করতে করতে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, যে সিদ্ধান্ত নিলে হয়তো তার জীবনও বিপদের মুখে পড়তে পারে। তবুও সে এবার আর চুপ থাকবে না, কারণ সে বুঝে গেছে নীরব মানুষও অনেক সময় অপরাধীর সহযোগী হয়ে যায়। আমি তখনও জানতাম না, সেদিন সকালেই 4 বছর ধরে অন্ধকারে চাপা পড়ে থাকা সত্ত্বেও প্রথমবারের মতো আইনের দরজায় কড়া নাড়তে চলছে। গাইস, বুঝতেছো পরবর্তী পার্টগুলো কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? শেষের পার্টগুলো অনেক বড় ছিল, বাট তোমরা সাপোর্ট করতেছো না বলে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো তোমাদেরকে বলবো, তোমরা যে যত বেশি পারো কমেন্ট করো, একজনে 5টা 10টা যত পারো কমেন্ট করো, যাতে ইউটিউব আমাদের এই ভিডিওটা সবার কাছে পাঠাতে বাধ্য হয়। সো তোমরা বেশি বেশি কমেন্ট করো। অ্যান্ড 1 মাসে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার চ্যালেঞ্জের আজকে আমাদের 12তম দিন। তোমরা চাইলে 2 দিনেও সম্ভব। তো তোমরা দ্রুত 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।